আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই নমুনা প্রশ্ন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই প্রকাশ করে দিয়েছে। একই সাথে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে পড়লে তোমার ভালো রেজাল্ট করা সম্ভব হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই নমুনা প্রশ্নটি দেখব। দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে নতুন সিলেবাসে আসলে প্রশ্নের প্যাটার্নটা কি হবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৮০ মার্কের মধ্যে এবং ইনকোর্স এবং উপস্থিতির উপর নির্ভর করে ২০ মার্ক দেওয়া হবে, অর্থাৎ এই দুইটা মিলে মোট ১০০ মার্কের মধ্যে পরীক্ষা। সময় থাকবে ৪ ঘন্টা। এই নমুনা প্রশ্নে অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা হবে ফাইনাল পরীক্ষায়, সেখানে মোট প্রশ্ন থাকবে ১২টি। এই ১২টির মধ্যে অ্যান্সার করতে হবে ৮টি এবং প্রতিটি প্রশ্নের মার্কস থাকবে হচ্ছে ১০, একটা পূর্ণ প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নের মধ্যে ভাগও আবার থাকতে পারে, ভালো করে লক্ষ্য করে দেখো। যেমন এক নম্বর প্রশ্নটা, যে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য কিভাবে এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সহিংসতাকে প্রভাবিত করেছে, সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। এখানে একটা প্রশ্ন। এই প্রশ্নটার যদি উত্তর তুমি যদি কমপ্লিটলি করতে পারো, তাহলে তুমি ১০ মার্ক পাবে। আর এই সাবজেক্টের, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই যে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন সাউথ এশিয়া, এই বিষয়ের একটা নমুনা প্রশ্ন। দেখো, আবার এই ২ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এই ২ নম্বর প্রশ্ন কিন্তু দুইটা পার্টে আবার ভাগ করা। একটা হচ্ছে ক নাম্বার, একটা হচ্ছে খ নাম্বার। ক নাম্বারে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার কোন দেশের প্রশাসনিক ব্যবস্থা এখনো উপনিবেশিক মডেলের সাথে ঘনিষ্ঠভাবে মিলে। এই প্রশ্নটার উত্তর করলে তোমাকে মার্কস দেওয়া হবে ২ মার্ক। আবার খ নাম্বারে দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় উপনিবেশিক শাসনের প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর কমপ্লিটলি করলে তুমি মার্কস পাবে ৮, অর্থাৎ এই দুইটা মিলে ১০ মার্ক। এখন কথা হইতেছে যে ধরে নাও একটা স্টুডেন্টের ক নাম্বারটা কমন, সে ক নাম্বারটা পারলো কিন্তু খ নাম্বারটা পারলো না, তাহলে কি সে ২ নাম্বারে কোনো মার্কস পাবে না, নাকি ক নাম্বারের জন্য ২ মার্কস আর ৮ নাম্বারের জন্য কোনো মার্কস পাবে না? শিক্ষার্থী বন্ধুরা, তুমি যতটুকু অ্যান্সার করবা ততটুকুর জন্য মার্কস অবশ্যই পাবে। এই ক নাম্বারে শুধু যদি অ্যান্সার করো তাহলে ২ পাবে, কিংবা ক নাম্বারে তুমি অ্যান্সার করলে না, শুধু খ নাম্বারে অ্যান্সার করলা, তাহলে এই ৮ এর মধ্যেই তোমাকে কিন্তু মার্কস দেওয়া হবে। আবার ৩ নাম্বারে দেখো একইভাবে ক, খ আছে। আবার ৪ নাম্বারে দেখো একটা প্রশ্ন, ৫ নাম্বারে ২টা প্রশ্ন, এভাবে পার্ট আছে। আবার ৭ নাম্বারটা খেয়াল করো, কোনো প্রশ্নে কিন্তু ৩টা পার্টও থাকতে পারে। ক নাম্বারের প্রশ্ন বলা হয়েছে যে পাকিস্তানে সামরিক শাসন দখল বলতে কি বোঝায়? এটা অ্যান্সার করলে তুমি পাবা ২ মার্ক। তারপর পাকিস্তানের রাজনীতিতে বারবার সামরিক হস্তক্ষেপের প্রধান কারণগুলো উল্লেখ করো। এটা অ্যান্সার করলে পাবে ৪ মার্ক। সামরিক শাসন পাকিস্তানের গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তর করলে পাবে ৪ মার্ক। অর্থাৎ এই ৩টা মিলে কিন্তু তোমাকে ১০ মার্ক দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আ একটা প্রশ্নের সর্বোচ্চ ৩টা পার্ট পর্যন্ত থাকতে পারে। হতে পারে সেটা একটা প্রশ্নই শেষ। একটা প্রশ্নে তুমি উত্তর করে ১০ মার্ক পেতে পারো। হতে পারে সেটা ২ টা অ্যান্সার করতে পারে, ক, খ হতে পারে। আবার একই প্রশ্নের ৩টা পার্টও থাকতে পারে, ক, খ, গ। এভাবেও কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। এখন কোন প্রশ্নের উত্তর কত পৃষ্ঠা লিখবা, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আপলোড করব। আশা করছি সেই ভিডিওটার মাধ্যমে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। অর্থাৎ মোট এখানে ১২ টা প্রশ্ন থাকবে। ১২ টা প্রশ্নের মধ্যে ৮ টা প্রশ্ন করতে হবে। ৮ টা প্রশ্নের উত্তর করলে তুমি মোট এই ৮০ মার্ক পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি যে এই যে প্রশ্নের প্যাটার্ন তোমরা খেয়াল করলে, এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী কিভাবে তুমি যদি কিভাবে তোমাকে পড়তে হবে, কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, বাজারে অনেক ধরনের বই আছে। ব্যতিক্রম, দিগদর্শন, তারপর নবদূত, রেনেসা, হ্যাঁ? আরো অনেক লেকচার প্রকাশনীর বই আছে, হ্যাঁ? সব বই ভালো। কোনো বই খারাপ না। সব বই থেকেই কমন হবে এবং হুবহু প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ। দেখো, যদিও আমি একটা তোমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দেই। যদিও সাবজেক্ট কোড পরিবর্তন হয়েছে, এই সাবজেক্টের নামও আংশিক পরিবর্তন হয়েছে, কিন্তু এই সাবজেক্টগুলার মধ্যে যে কনটেন্ট বা চ্যাপ্টার বিন্যাস, এগুলা কিন্তু আগের যে সিলেবাস ছিল ২০১৩-১৪ সেশনের যে সিলেবাস ছিল, সেই সিলেবাস থেকেই অধিকাংশ বিষয় নেওয়া হয়েছে। কাজেই কোন স্টুডেন্ট যদি গত বছরের যে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারে, তাহলে অবশ্যই সে এই সাবজেক্টগুলোতে কমন পাবে। ২টা সাবজেক্ট সম্পূর্ণ নতুন। একটা হচ্ছে ইতিহাস, হ্যাঁ?
আরেকটা হচ্ছে আইসিটি। এই ২ টা সম্পূর্ণ নতুন। আর বাদবাকি সাবজেক্টগুলা যেগুলা আছে মেজর বা নন মেজর বা অপশনাল সবগুলাই কিন্তু আগের সিলেবাস থেকেই অধিকাংশ কনটেন্টগুলা নেয়া হয়েছে। সো বোর্ড প্রশ্ন পড়লেই কিন্তু কমন হবে ইনশাআল্লাহ। আতঙ্কিত হওয়ার কিছু নেই। জাস্ট তোমার একটা প্রয়োজন গোছানো পড়াশোনা, রুটিন মাফিক পড়াশোনা। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত সেভাবে পড়াশোনা স্টার্ট করোনি। কিন্তু মানে আমাদের ক্লাসগুলা করার পরেও যদি না পড়াশোনা শুরু করো এটা তোমার জন্য আসলে বিপজ্জনক হতে পারে। কারণ পরীক্ষার খুব বেশি সময় নাই। আমরা কিন্তু তোমাদেরকে দেখাইছি যে জুনেই তোমাদের পরীক্ষা হতে পারে। কোন মাসে হবে বলো তো? জুন মাসে। কারণ এই যে একটা নোটিশ তোমাদেরকে দেখাই, দেখো অনার্স প্রথম বর্ষের ইন-কোর্স পরীক্ষার ইনপুট নাম্বার ইনপুট সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। আগামী 25শে এপ্রিলের মধ্যেই এই ইন-কোর্সের মার্কস জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। আর ইন-কোর্সের মার্কস পাঠানো মাত্রই তোমাদের ফর্ম পূরণের নোটিশটা প্রকাশ হয়ে যাবে। আর ফর্ম পূরণের ১ মাস পরে পরীক্ষা। নিশ্চিতভাবে থাকতে পারো। হ্যাঁ? তাহলে সেই হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসেই নিশ্চিতভাবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। এখন জুন মাসে যেহেতু পরীক্ষা এখন সেভাবে একটু প্রস্তুতি নাও যে এই সময়সীমার মধ্যে তোমাকে কি পড়তে হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন একটা প্রাইভেট ব্যাচ আমাদের চালু হতে যাচ্ছে আগামী আগামী ১০ এপ্রিল থেকে। ১০ এপ্রিল থেকে আমরা শুরু করব। তোমরা যদি চাও আমাদের সাথে এই ব্যাচটাতে যুক্ত হতে পারো। আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো, তাদের গাইডলাইন মতো রেগুলার পড়াশোনা করো। আমরা আশা করছি এই কম সময়ে অনেক ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আর ভালো প্রস্তুতি মানে ভালো রেজাল্ট। ফার্স্ট ইয়ারে, আমি আবারও বলছি, ফার্স্ট ইয়ারে কোনো কারণে যদি খারাপ রেজাল্ট তুমি করো, তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ৪ বছর অনার্স কোর্সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, অসম্ভব বলে কিছুই নাই, বাট সেটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো এই সহজ জিনিসটাকে আসলে কঠিন বানানোর মতো বোকামো তোমরা অবশ্যই করবে না। তোমরা সবাই ভালো স্টুডেন্ট বলেই তুমি অনার্স করার সুযোগ পেয়েছো। ভর্তি পরীক্ষার মাধ্যমে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তুমি অনার্স করার সুযোগ পেয়েছো। ঠিক আছে? তো আসলে এই অনার্সে 50 কেন? আমি বলব যে 70% স্টুডেন্ট ঝরে যায়। বাকি 30% স্টুডেন্ট অনার্স কমপ্লিট করতে পারো। তো আমি চাই যে এই 30% এর মধ্যে তুমি থাকো। এই 70% এর মধ্যে থেকো না। ওকে? পড়াশোনা করতে হবে রেগুলারলি কনসিস্টেন্সি ধরে রেখে। না হলে কোনোভাবে সম্ভব নয়। সো স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও অথবা যেকোনো প্রাইভেট যেকোনো কোচিং এর অধীনে থেকে রেগুলার ভাবে পড়াশোনা করো। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।